আসসালামু আলাইকুম। এক সমুদ্র প্রেম পর্ব ৬ লিখেছেন নুসরাত সুলতানা সেজুদি। সূর্য ওঠে, আলো ফোটে, সকাল হয়, শুরু হয় বিয়ের ব্যস্ততম জীবন। 10টা থেকে কলেজ, আর 4টে থেকে কোচিং, এরপর আবার সন্ধ্যা 6টা থেকে প্রাইভেট টিউটরের একগাদা পড়া। সামনে ধেয়ে আসে এইচএসসির তাণ্ডব। ভালো রেজাল্ট চেয়ে বসে আছে সবাই। প্রত্যেকের এক কথা, A+ চাই পিউ। কিন্তু এর পিছনে শ্রমটা যা দেয় সেই বোঝে। উচ্চ মাধ্যমিকে A+ 4টিখানি কথা, তাও আবার বিজ্ঞান বিভাগ নিয়ে। পরীক্ষার কথা ভাবলেই পিওর হাত পা ঠান্ডা হয়ে আসে। তাদের শিকদার বাড়িতে জাতিগোষ্ঠীর মধ্যে সবথেকে ভালো রেজাল্ট ধূসরের। এমনকি কোনো ক্লাসে সেকেন্ড অবধি হয়নি সে, সবসময় ফার্স্ট। জেলা পর্যায়ে উঠে গিয়েছে ধূসরের নাম। সেই ধূসরের জীবনে পাওয়ার স্বপ্ন দেখলে তার মতে হতে হবে না? রেজাল্টটা তো একটু ভালো দরকার, গোল্ডেন না হোক, A+টা অন্তত ঝুলিতে আয়ত্ত করতে হবে। বাকি সব গোল্লায় যাক। পরীক্ষার ফল খারাপ হলে কোন মুখে ধূসরের পাশে দাঁড়াবে সে? ধ্যানমগ্ন হয়ে আইসক্রিম খাচ্ছে পিউ। ভাবতে ভাবতে আইসক্রিম গলে কবজি অবধি এলে ঘোর কাটল তার। তাড়াহুড়ো করে মুছতে গিয়ে কিছুটা লেগে গেল ইউনিফর্মের হাতাতে। পিওর মন খারাপ হলো, ঠোঁট উল্টালো। চকলেট ফ্লেভারের কালো রং, সাদার উপর কি বিশ্রী লাগছে। মা দেখলে পক্ষে থাকবে না আজ। আজ একটু আগেই এলো কলেজে। ক্লাস শুরু হয়নি এখনো, অতএব সবে 9টা 50 বাজে। এত সকালের সাথে শীতের সময়, অথচ পিওর অভ্যন্তরে ইচ্ছে জাগলো আইসক্রিম খাওয়ার। লাগুক তাতে ঠান্ডা, হোক সর্দি, বসে যাক গলা, তবুও খাবে। ইচ্ছেকে দমিয়ে রাখতে নেই। এই আইসক্রিম খাওয়া যদি ধূসর বা সাফিদ দেখতো, দুঃখ ছিল কপালে। অবশ্য সাফিদ সুন্দর করে বলতো, সে কখনো পিওর ওপর চোটপাট দেখায়নি। কিন্তু ধূসর তেড়ে মেরে এসে এক ঝটকায় কেড়ে নিত আইসক্রিম। তারপর ওই রঙিন মিষ্টি বরফ খণ্ডটার জায়গা হতো রাস্তা কিংবা ডাস্টবিনে। সঙ্গে বাজখানেক ধমক খেয়ে গাল ফোলাতে হতো পিউকে। কি একটা অবস্থা! এই রকম ধমক সমক খেয়েও কি করে এই মানুষটাকে ভালোবাসলাম আমি? পিউ নিজেকে শোধালো, বরাবরের মতো উত্তর দিল, অনুভূতি, অনুভূতি। পিউ লম্বা নিঃশ্বাস ফেলল। গলে গলে পড়া কোন আইসক্রিমটার প্রতি হঠাৎ কেমন বিতৃষ্ণা এলো। খেতে ইচ্ছা না করায় পাশের ময়লার বিনে ফেলে দিল। ভাল লাগছে না কিছু। কাল ধূসর তার টিচার পাল্টে ফেলার ঘোষণা দিয়েছে। বাবার কানে একথা এখনো যায়নি। গেলে কি হবে কে জানে। ছেলেটাকে তিনিই ঠিক করেছিলেন, পরিচিত তার, আদব কায়দা ভালো। বছরের মাথায় ধূসর বদলে ফেলল। সে এটা শুনলে কি হবে, রাগ করবেন না? এমনিতে পিওর খারাপ লাগছে না। ধূসর তো তার মন্দ চাইবে না কোনো দিনই। একথা ধূসর নিজেও বললেও সে বিশ্বাস করবে না। ধূসর যদি একটা গণ্ডমূর্খকে ধরে এনেও বলে, নে আজ থেকে তুই এর কাছে পড়বি, পিউ তাতেও রাজি। শুধু চিন্তা একটাই, বাবার সঙ্গে ধূসর ভাইয়ের ঝামেলা না হয়। এদের ঝামেলার পাল্লা যত ভারী হবে, ধূসরের পাওয়ার পথ সংকীর্ণ হবে তার। ভাবতে পিওর ছোট্ট হৃদয় কেঁপে ওঠে, কপাল বেয়ে ঘাম ছোটে। পিউ ঢোক গিলে বাম হাত দিয়ে মুছে নেয় সে ঘামের ফোঁটা। ক্লাসের ঘন্টা পড়ছে, সে হাঁটা ধরে সেই দিকে। একই সময় পাশ দিয়ে রবিনকে ঢুকতে দেখে কপাল কোঁচকায় পিউ। আজ প্রায় 1 সপ্তাহ পর কলেজে দেখল ওকে। গর্ত দিয়ে বের হলে কবে? পিউ সঙ্গে সঙ্গে ডেকে উঠল, এই রবিন। রবিন সাইকেল নিয়ে এসছিল। ডাক শুনে পিছন ফিরে তাকালো। পিউকে দেখে থামিয়ে দিল গতি। পিউ একটু জলদি হেঁটে এসে দাঁড়ালো ওর সামনে। কিরে, কবে ফিরলি তুই? পরশু। কাল ও তো এসেছিলাম কলেজে, তুই আসিসনি? পিউ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ বাবা ফিরেছেন অনেক দিন পর। তাই আর কেউই। কাল ধূসর ভাই এসছিলেন কলেজে, জানিস? পিউ চকিতে তাকালো, অবাক হয়ে বলল, কি? কেন, তোকে কিছু বলেছে? রবিন দুই পাশে মাথা নেড়ে বলল, জানি না। একাই বাইক নিয়ে এলেন, নামলেন। ওনাকে দেখেই আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল। কোন দিক দিয়ে যে দৌড়ে কোন দিকে পালাবো বুঝতে পারলাম না। আর ঠিক তখনই উনি আমাকে ডেকে পাঠালেন। এইটুকু শুনতেই পিওর গলা শুকিয়ে গেল। অধৈর্য হয়ে বলল, তারপর তারপর? রবিন চোখ বড় করে বলল, তারপর? তারপর আমি গেলাম, সালাম দিলাম, অথচ আমার গলা কাঁপছে। ধরেই নিয়েছিলাম আজ নাক মুখ ফাটিয়ে ঘরে যাব। ভয়টা আরও তরতরিয়ে বাড়ল যখন ধূসর ভাই আমার কাঁধে হাত রাখলেন। আমি পারলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। অথচ সেই রকম কিছুই হলো না।
উনি বেশ ঠান্ডা কণ্ঠে বললেন, এদিক ওদিক মন না দিয়ে ভালো করে পড়াশোনা করো, কেমন? আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। ব্যাস, এইটুকু বলেই উনি চলে গেলেন। ভীষণ অবাক হয়েছিলাম সেদিন। তবে এখনো বুঝতে পারছি না ওটা উপদেশ নাকি হুমকি। রবিন থামল, চেহারায় ভীতির ছাপ এখনো আধো আধো। গত বছর সচক্ষে দেখেছিল ধূসরকে মারপিট করতে, তাও তাদের এলাকায় গণ্যমান্য এক ব্যক্তির ছেলে। সেই থেকে ধূসরকে দেখলে অন্তরাত্মা শুকিয়ে যায়। প্রিয়র সাথে শুরু থেকে সম্পর্ক ভালো ছিল। পিউ মিশত, হাসতো, গল্প করত। এত কাছাকাছি থেকে রবিনের কিশোর মন পড়ে গেল প্রেমে। ভেবেছিল পিউ এইরকম পছন্দ করে ওকে। সেই সাহস থেকে প্রেমপত্র দিয়েছিল সেদিন। অথচ কি হলো? সেই মাসুল হিসাবে পরাণ হাতে নিয়ে ছোটাছুটি করছে। রবিন কষ্ট নিয়ে শ্বাস টানল। পিউ তখন গভীর চিন্তায়। প্রথম দিন ধূসরের হম্বিতম্বির সঙ্গে আজকে সেই ঘটনার মিল পেল না। এত সহজে, এত অল্প কথায় ধূসর মিটিয়ে নিল বিষয়টা। রবিন বলল, আমি একটা প্রতিজ্ঞা করেছি, বুঝলি? পিউ ধ্যান ভেঙে তাকায়, কালো মুখে ছোট্ট করে শুধায়, কি? লাইন মারার আগে চেক করে নেব মেয়ের বড় ভাইটাই আছে কিনা। যদি ধূসর ভাইয়ের মতো ডেঞ্জারাস বড় ভাই থাকে তবে নেটওয়ার্ক সেখানেই কাট। পিউর সবে সবে হওয়া মন খারাপটা এক ধাপ বাড়িয়ে দিল রবিন। হচকচিয়ে তার সব থেকে বিশ্রী লাগা শব্দটাকে ব্যবহার করে বিগড়ে দিল মেজাজ। নাক চোখ কুঁচকে তাকালো পিউ। খেপে টেপে একাকার হয়ে বলল, খবরদার রবিন, তুষার ভাইকে আমার ভাই বলবি না একদম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। পিওর হঠাৎ চেতে যাওয়ার ভরকায় রবিন ভীষণ অবাক হয়, বলল, ওমা, কেন? ধূসর তো তোর পরেরটুকু উচ্চারণ করার আগেই ওর কাঁধে শক্তপোক্ত চড় বসালো পিউ। ভ্যাবাচাকা খেয়ে তাকালো রবিন। পিউ ফুঁসে উঠে বলল, উনি আমার ভাই নন, চাচাতো ভাই আর আপন ভাই এক হয়, বুঝেছিস? রবিনের হকচকানোর মাথা কাটেনি তখনও। ঘাড় ডলতে ডলতে বোকার মতো মাথা নাড়ল। পিউ বুকের সাথে দুহাত বেঁধে চটপটে কণ্ঠে বলল, আপন ভাই মানে? আপন ভাই। চাচাতো ভাইয়ের সাথে বিয়ের চান্স থাকে, আপন ভাইয়ের সাথে কি থাকে? রবিন দুই গাল দুটো চড় মেরে জিভ কেটে বলল, আস্তাক ফিরুল্লাহ, না না, থাকে না। পিউ আঙুল মুচিয়ে বলল, তাহলে আর বলবি আমার ভাই? রবিন দুই পাশে মাথা নাড়িয়ে গিয়েও থমকালো। সতর্ক চোখ চেয়ে বলল, এক মিনিট, তুই কি ধূসর ভাইকে বিয়ে করবি পিউ? পিউ নেত্র সরু করে বলল, কেন? তোর আপত্তি আছে? দাওয়াত পেতে চাস না? রবিন দুঃখী দুঃখী মুখ করে বলল, এটা কি ঠিক করলি? বাবা হতে চেয়েছি বলে মামা বানিয়ে দিবি? পিউ নাক ফোলালো, আরেকটা থাপ্পড় খাবি। এর মধ্যেই দ্বিতীয় ঘন্টা পড়ল ক্লাসের। কথা অসম্পূর্ণ রেখে দুজন ছুট লাগালো সেই দিকে। বিকেলের দিকে বাড়ি ফিরল পিউ, ক্লান্ত সে। এক পা করে সিঁড়ি বেয়ে উঠল, ঘরের ভিতরে যাবে। তখনই কিছু কথায় কদম থামল সেখানেই। পিউ ঘাড় ঘুরিয়ে তাকালো, মনোযোগ দিল কথার উৎসের দিকে। ধূসরের বাবা মায়ের গলা স্বর আসছে কানে, কণ্ঠ চেপে চেপে কথা বলছেন দুজন। পিওর আগ্রহ জাগলো। প্রতিবার ধূসরের নাম শুনতে পেয়ে পা বাড়ালো সেই দিকে। দরজার বাইরে দাঁড়ালো সে। একবার মনে হলো আড়ি পেতে কথা শোনা ঠিক হবে না। পরের বার ধূসরের কথা ভেবে সেটা দাঁড়িয়ে রইল। মন কান দুটোই সজাগ রাখলো। দরজা চাপানো, হালকা ফাঁকা থেকে স্পষ্ট কথা শোনা যাচ্ছে। আফতাব সিকদারের কণ্ঠে এলো প্রথমে। তিনি ভীষণ আক্ষেপ নিয়ে বলছেন, হবে না, হবে না, তোমার এইসব কথা কোনো যুক্তিই নেই। রুবাইদা বেগম নিচু কণ্ঠে বললেন, কেন হবে না? হওয়ালেই হবে, তুমি চেষ্টা তো করে দেখো। কি করে হবে? কোন বাবা মেয়ে দেবে তোমার ছেলেকে? মাথা ঠিক থাকলে বেকার ছেলেকে কেউ মেয়ে দেয় না, বুঝলে? আহ, বেকার কথা। রাজনীতি করছে, নিজের খরচা নিজে চালাচ্ছে। তাহলে রাজনীতি? রাজনীতির পাশাপাশি আর কোনো কাজের দরকার নেই? আছে তো, নাকি? বাড়ি শুদ্ধ সবাই বলে বেড়াচ্ছে ব্যবসার জয়েন হতে। শুনছে, পারিবারিক ব্যবসা। আমাদের পর আর কে হাল ধরবে এর? সাদিম নিজের ইচ্ছা মতো প্রফেশন বেছে নিয়েছে, ওরটা তাও মানা যায়, সম্মানের কাজ। কিন্তু তোমার ছেলে মারপিট করে বেড়ায়, রাস্তার পথে ঘাটে স্লোগান দিয়ে মিছিলে নামে। একটা কথা কানে তোলে না আমার, সব সময় গা ছাড়া ভাব ভাব। আমি তো এখন আর কিছুই বলাই ছেড়ে দিয়েছি, শুধু তটস্থ থাকতে হয়
এই বুঝি তোমার ছেলে একটা কাণ্ড ঘটালো, আর ভাইয়ারা সব হামলে পড়ল আমার উপর। আমি কিছুতেই বুঝতে পারি না আমার মতো এইরকম মানুষ, যার নামে কোনোদিনই কেউ বলতে পারে না একটা ঝামেলায় জড়িয়েছি, কারোর সাথে ঝগড়ায় নেমেছি, সেই মানুষের ছেলে এতটা বেয়াদব কি করে হলো? কার ছেলে ও? কথায় কথায় কথাটা বললেও মাথায় বাজ পড়ল রুবাইদা বেগমের। সাংঘাতিক রকম তেতে বললেন, কি বললে তুমি? তুমি শেষমেশ আমায় নিয়ে সন্দেহ করছো? আফতাব সিকদার নির্বোধ বনে তাকালেন, আকাশ থেকে পড়ে বললেন, তা কখন বললাম? পাগল হলে? এই তো একটু আগেই বলছো। কার ছেলে ও? বলনি? কি বোঝাও এ দিয়ে? আফতাব সিকদার মাথায় হাত দিয়ে বললেন, ইস আল্লাহ, এ মা ছেলের যন্ত্রণায় আমার নির্ঘাত হার্ট ফ্যাটাক হয়ে যাবে। রুবাইদা বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, হ্যাঁ সে তো বলবেই, বিয়ের পর থেকে সেবা শ্রদ্ধা করে এখন বদনামের ভাগিদার হচ্ছি, সাথে টানছো আমার নিষ্পাপ ছেলেটাকেও। পিউ মুখ ভ্যাংজালো। ধূসরের পাশে নিষ্পাপ শব্দটা শুনে অতিষ্ঠ ভঙ্গিতে দুই পাশে মাথা দোলালো। এ ছেলে নিষ্পাপ হলে সে তো দুধের শিশু। রুবাইদা বেগম ফের বললেন, থাক, এখন তোমার সাথে এইসব আজে বাজে আলোচনা করার মতো সময় নেই আমার। যা বলছি পারলে কথাটা শোনো। ধূসরের বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করো, দেখবে ঘরে বউ এলে সব ঠিক হয়ে যাবে, ঘরের ছেলে ঘরে ফিরবে আবার। পিউ আঁতকে উঠল কথাটায়। ধূসরের বিয়ে দেবে মানে? ঘরের বউ আনবে? তারই বা অর্থ কী? ধূসর ভাইকে অন্য কোথাও বিয়ে দেবেন চাচা চাচি? না, এ হতে পারে না। এ খবর শোনার আগে আমার মরণ কেন হলো না? দরজার বাইরে দাঁড়িয়েই পিউ মনে মনে আহাজারি শুরু করলো। তার ইচ্ছে হলো চাপানো দরজা খুলে এক্ষুনি কক্ষে ঢুকে যেতে, মেজমাকে কঠিন কণ্ঠে হুঁশিয়ারি করতে, কোনো বিয়ে টিয়ে হবে না, তোমার ছেলের বউ হব আমি, বুঝেছ? আগে ধূসর ভাই আমার প্রেমে পড়ুক, তারপর এইসব ভেবো। এখন রেহাই দাও মেজমা। কিন্তু আফসোস, পারল না পিউ। তবে দুঃখের অধর কেঁপে কেঁপে উঠল, যেন এক্ষুনি কেঁদে ফেলবে মেয়েটা। উত্তরে আফতাব সিকদার বললেন, মাথা খারাপ হয়েছে তোমার? পুষ্পর কথা ভুলে গেছো? বাড়ির বড় মেয়ে ও। ছোট বোনের বিয়ে না দিয়ে ধূসর আগে ভাগে বিয়ে করবে কি করে? আগে তো ওর বিয়ে দিতে হবে নাকি? কথাটা মাথায় ঘুরল রুবাইদা বেগমের। বোঝার ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি, বিড়বিড় করে বললেন, তাই তো, আমার তো মনেই ছিল না। তাহলে বরং আগে পুষ্পর জন্য ছেলে দেখব, আবার তারপর ধূসরের বিয়ে, কি বলো? ওপাশ থেকে আর উত্তর এলো না। হয়তো আফতাব সিকদার সহমত দিলেন, কিন্তু পিওর কান্না কান্না ভাব উবে গেল তৎক্ষণাৎ। তটস্থ হলো সে। আগে পুষ্পর বিয়ে, আপুর বিয়ের পর ধূসর ভাইয়ের বিয়ে। কি সর্বনাশ কথাবার্তা! পিউ তড়িঘড়ি করে রুমে ছুটল। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে এই পরে ছুট লাগালো মা বাবার ঘরের দিকে। সব ক্লান্তি অবসাদ কর্পূরের মতো মিলিয়ে গেছে তার। এনার্জি প্যাক যেন গায়ে ঢেলে দিয়েছে কেউ। বৃহস্পতিবার হওয়ায় আজ আমজাদ সিকদার ও আফতাব সিকদার দুজনেই বাড়িতে। হাফ বেলায় অফিস থেকে ফেরেন তারা। পিউ কলেজ ইউনিফর্মে গায়ে পড়েই এক দৌড়ে ঢুকে গেল মায়ের ঘরে। পায়ের ধূপধাপ শব্দ পেয়ে চোখ থেকে আড়াআড়ি রাখা হাতটা সরালেন আমজাদ। মেয়েকে দেখে কপাল গুছিয়ে উঠে বসলেন। এইটুকুতেই উত্তেজনায় হাঁপিয়ে গেছে পিউ। আমজাদ সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার আম্মা, এই অবস্থা কেন তোমার? পিউ এতক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ফেলল, পরপর উদ্বেগ নিয়ে বলল, আব্বু, আপুর বিয়ে দেবে কবে? আচমকা প্রশ্নে কিছুটা হতভম্ব হলেন আমজাদ। ভুরু গুটিয়ে চেয়ে রইলেন মেয়ের দিকে। পিউ এগিয়ে এলো, বাবার পাশে এসে বসলো। ও আপু তো সবে অনার্সে উঠেছে, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া কি উচিত আব্বু? আমজাদ সাহেব কিছুতেই কিছু বুঝলেন না, অবুঝের মতো বললেন, পুষ্পর বিয়ে? এইসব তোমাকে কে বলল আম্মা? পিউ জিভ দিয়ে ঠোঁট ভেজালো, আমি শুনেছি, মা, মেজমা এরা সবাই বলাবলি করছিল আপুর জন্য ছেলে খুঁজবে। তুমি এত জলদি ওর বিয়ে দিবে আব্বু? এটা কি ঠিক হবে? লোকে বলবে তুমি বাল্যবিবাহ দিচ্ছ। আমজাদ সিকদার রাগী মানুষ, কিন্তু মেয়েদের কথায় হেসে ফেললেন। মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, বোকা মেয়ে, বললেই কি আর হয় নাকি? আগে পুষ্পের পড়াশোনা শেষ হোক, ও কত দূর পড়তে চায় শুনি, তারপর এইসব ভাববো। অনেক দেরি এখন। পিওর ভেতরটা গদগদ হয়ে এলো আনন্দে, উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি বলছো? আমজাদ সাহেব মৃদু হেসে বললেন, হ্যাঁ, আর বড়দের এইসব বিষয় নিয়ে তুমি এত ভাবতে যেও না, পড়াশোনায় মনোযোগ দাও, ভালো রেজাল্ট করতে হবে। এখনো ফ্রেশ হওনি? দেখেছি, যাও হাত মুখ ধুয়ে খেতে যাও আম্মা।
পিউ মাথা দোলালো। বাবার মুখের কথায় ধাতস্থ হলো সে। তার বাবা এক কথার মানুষ। এক্ষুনি পুষ্পকে বিয়ে দেবেন না, যখন বলেছেন তখন দেবেন না নিশ্চয়। আপুর বিয়ের দেরি আছে, মানে ধূসরের আরও দেরি। ততদিনে সে কি পারবে না ধূসরকে নিজের প্রেমে ফেলতে? নিশ্চয় পারবে। পিউ ভরসা পেল। হাসি হাসি মুখটা ফিরে এলো আবার। ঝটপট ঘর ছাড়ল। আমজাদ সিকদার মেয়ে যাওয়ার দিক চেয়ে রইলেন। একটা পুত্র সন্তানের ভীষণ শখ ছিল তার। পিওর হওয়ার সময় ধরেই নিয়েছিল ছেলে হবে এবার। মেয়ে হয়েছে শুনে খুনও হয়েছিল খানিক। মন খারাপ করেছিলেন, কিন্তু সেই মুহূর্তে মেয়ের মুখখানি দেখলেন, মনে হলো তার মা স্বয়ং ফিরে এলেন যেন। গোলগাল ফর্সা ছোট্ট মেয়েটা অবিকল তার মায়ের প্রতিচ্ছবি। এরপর আর কোনো মনোক্ষুণ্ণতা টিকল না। মেয়ের রূপে মায়ের চাপে ধরলেন বুক। তিনি প্রচণ্ড মেজাজি মানুষ। পুষ্প জোরে হাঁটলেই যেখানে রাগ দেখান, সেখানে পিওর বেলায় যেন মোমের মতো গলে যান। মেয়েটাকে দেখলেই মনে পড়ে মায়ের কথা, তাই তো ইচ্ছেই করে না ওকে বকাঝকা করার। পরপর গুটি বসন্তে মায়ের ছটফটিয়ে মৃত্যুর কথা মনে পড়তেই আমজাদ সাহেবের চোখে জল জমল। কোটর ছাড়ানোর আগেই হাতের আঙুল দিয়ে মুছে নিলেন তিনি। পিওর মন একটু আটটু খারাপ। ভাতের থালায় হাত চালালেও মুখে যাচ্ছে না। আকাশ কুসুম ভাবনার মতো সে। অন্য হাত গালে ঠেকিয়ে দেয়ালের দিকে তাকিয়ে। এই যে একটু আগে বাবার কাছে গিয়ে বোনের বিয়ে আটকালো, এটা একটু স্বার্থপরতা হয়ে গেল না? যদি না পেছনে ধূসরের বিয়ের কথা উঠত, তবে কি এতে লাফিয়ে চড়িয়ে যেত বাবার কাছে? উল্টে বোনের বিয়ের আনন্দে হৈ হৈ করে মেতে উঠত। কসমেটিক্স লেহেঙ্গা ভরে ফেলতো ঘর। পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। প্রেমে পড়ে ছ্যাঁকার সাথে সাথে স্বার্থপরও হয়ে যাচ্ছে সে। ঠিক তখনই পিঠের উপরে চড় বসালেন মিনা বেগম। ব্যথার সঙ্গে ভয়ে মুচড়ে উঠল পিউ। বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। খেতে বসেছিস কখন? তাড়াতাড়ি খা, আজ ধূসরের বন্ধু আসবে না তোকে পড়াতে। আজ কেন মা? একেবারে শনিবার থেকে আসতো। মিনা বেগম চোখ পাকালেন। চুপ কর, ধূসর বলে গেছে আজ থেকেই পড়াবে। পিউ খাবার মুখে তুলল। কোনো রকমে খেয়ে দিয়ে উঠে দাঁড়াতেই রিক্ত এসে দাঁড়ালে ধরল হাত। মুখে বেজে পড়া আধো বুলিতে আবদার করল, পিপু চলো না খেলি। পিউ ক্লান্ত কণ্ঠে বলল, এখন না সোনা, স্যার গেলে তারপর। তুমি রাফিদের সাথে খেলো এখন। রিক্ত দুই দিকে দুইবার জোরে জোরে মাথা নেড়ে বলল, ও খেলবে না, মারে আমাকে, আমি বলে দেব যেন না মারে, কেমন? রিক্ত ছোটোখাটো চেহারাটা চকচকে হলো। আনন্দে মস্তক ছকিয়ে সেইভাবেই চলে গেল। পিউ বেসিনে গিয়ে হাত ধুয়ে পা বাড়ালো কামরায়। বিছানায় শুতেও পারল না, আর এর মধ্যেই মিনা বেগম ডাক ছুড়লেন, পিউ তোর টিচার এসেছে। মারাত্মক রকম বিরক্ত হলো মেয়েটা। মুখ থেকে বর্গীয় শব্দ করে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে বইপত্র বার করলো। এলোমেলো চুল আয়নার সামনে গিয়ে ঠিকঠাক করলো। গতদিন ফয়সাল দারুণ লজ্জা দিয়েছে এ নিয়ে। আগে ওড়না পেঁচিয়ে পিউ আস্তে ধীরে হাঁটা ধরল স্টাডি রুমের দিকে। ভিতর থেকে আসছে মা আর মেজো মায়ের কণ্ঠস্বর। ভীষণ তোষামত করে কথা বলছেন তারা, যেন টিচার নয়, পাত্রপক্ষ এসেছে। পিউ দরজায় দাঁড়ালো। ভদ্রতার খাতিরে ভিতরে ঢোকার সঙ্গে শিক্ষকের অনুমতি চাইতে হবে, তাই তো? কথা বলতে গিয়ে সামনে তাকিয়ে মূর্তির ন্যায় জমে গেল। সম্মুখে এক সুন্দরী কম বয়সী মেয়ে। দেখে পিওর মাথা ঘুরে উঠল। গোল্লায় গেল ভদ্রতা। অনুমতি? হস্ত্র পায়ে কক্ষে ঢুকল সে। সরাসরি কোমরে হাত দিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কে? মেয়েটি রুবাইদা বেগমের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। পিওর কথায় তাকালো ওর দিকে। মিষ্টি হেসে বলল, আমি মারিয়া। তুমি পিউ? হ্যাঁ। কিন্তু আপনি কেন এসেছেন? মিনা বেগম বললেন, এ কি কথা? কেন এসেছে মানে? কি উনিই তো পড়াবেন তোকে? পিউ অবিশ্বাস্য চোখে চেয়ে বলল, আপনি কি ধূসর ভাইয়ের বন্ধু? উনিই আপনাকে পাঠিয়েছেন? পিউ সিরিয়াস ভাব। মেয়েটিকে অপ্রস্তুত করল খানিক। বিভ্রান্ত হয়ে আশেপাশে সবাইকে দেখে মাথা নেড়ে বলল, হ্যাঁ। ধূসরের পাঠানো মানুষটা যে মেয়ে, সেটা ভাবতে পিওর মাথায় আকাশ ভেঙে পড়ল। ব্রহ্মতালু অবধি দাউ দাউ করে জ্বলছে ওর। সেদিন দুনিয়া ভুলে বসলো। ধপ করে বসে পড়ল ফ্লোরে। ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ওনার কাছে পড়ব না, আমি ওনার কাছে পড়ব না। পিওর বাচ্চাদের মতো উপস্থিত সবাই হতভম্ব, হতচেতন। বলার মধ্যে মুখের কাছে
কোনো ভাষাই পেল না। 17 শেষ করে 2 দিন বাদেই 18 পা দেবে। তার এমন ছেলে মানুষই দেখে মিনা বেগম লজ্জায় মুখ লোকানোর জায়গা পেলেন না। পড়াতে আসা মেয়েটির সামনে মাথা হেঁট করে দিল নিজের পেটের মেয়ে। মারিয়া নিজেও ভিমড়ি খেয়েছেন। কি বিভ্রম নিয়ে বার কয়েকবার নিজের চেহারায় হাত বোলালো। মেয়েটা তাতে দেখতেই এমন করলো কেন? গবর ল্যাপটানো থাকলেও এরকম করে কেউ? সে কি দেখতে এতটাই বাজে? এইদিকে পিউ তখনও মেঝেতে বসে কাঁদছে। কান্নার শব্দ পৌঁছে গেল বাড়ির কানায় কানায়। এমন আর্তনাদ করে কান্না যেন কি না কি ঘটেছে। আমজাদ সাহেব ঘুমাচ্ছিলেন একটু। ঘুমের মধ্যে মেয়ের কান্নার শব্দ পেতেই লাফিয়ে উঠলেন। উৎস ধরে ছুটে এলেন সত্র। পড়ার ঘরটা নিমেষেই ভরে গেল মানুষে। আফতাব সিকদার বই পড়ছিলেন বারান্দার। সেও হন্তদন্ত করে ছুটে এসেছে। পিউর কান্না থামার নাম নেই। রুবাইদা বেগম গায়ে মাথায় হাত বোলাচ্ছেন। জবা বেগম বিভিন্ন খাবারের প্রস্তাব দিচ্ছেন। এটা রান্না করে খাওয়াবো, ওটা রান্না করো খাওয়াবো, তাও মেয়েটা থামে না। তার হেঁচকি উঠল এবার। ধূসরের এত সুন্দর মেয়ে বন্ধু আছে? কিছুতেই মানতে পারছে না পিউ। এজন্যই ধূসর তার দিকে ফিরেও তাকায় না। এবার বুঝল সে। এই দুঃখে কেঁদে বুক ভাসালেও কম হবে। এদিকে কেউই বুঝতে পারছে না হঠাৎ মেয়েটার হলো কি। আমজাদ সাহেব একেই উদ্বিগ্ন গলায় শুধালেন, কি হয়েছে? ও কাঁদছে কেন? পার্লামেন্টে মিটিং বসেছে, খুব জরুরি আলোচনা হবে সেখানে। অথচ ফোন পেয়ে বাড়ির পথে রওনা হলো ধূসর। প্রিয়র প্রতি রাগে শরীরের রক্ত ফুটছে তার। একটা হেস্তনেস্ত করেই ছাড়বে পুচকিটার। বোঝে কম, চিল্লায় বেশি। রাগের সাথে তার মিলিয়ে বাইকের স্পিড বাড়ল ধূসর। 20 মিনিটের মাথায় বাড়ি ফিরল। বসার ঘরে বসেছিল মারিয়া। মেয়েটা যে কি পরিমাণে অবস্থিতে পড়েছে মিনা বেগম ঢের বুঝলেন। তাই তো ও ঘর থেকে সুমনা বেগমের সাথে পাঠিয়ে দিলেন এখানে। বাটি ভরে খেতে দিলেন দুধে ভেজানো পিঠা। ধূসর লম্বা কদমে বাড়িতে ঢুকলো। সুমনা বেগমকে শুধালো, পিউ কোথায় ছোট মা? উপর থেকে ধূসরকে দেখেই দৌড়ে পিওর কাছে গেল পুষ্প। তাকে বুঝিয়ে সুঝিয়ে চেয়ার টেবিলে বসাতে পেরেছেন রুবাইদার বেগম, কিন্তু নাকে কান্না কমেনি। পুষ্প বাইরে দাঁড়িয়ে ঘোষণা দিল, ধূসর ভাইয়া এসেছেন, এবার মজা বোঝাবে তোকে। ব্যাস, পিওর হিঁচকি বন্ধ, কান্নাকাটি শেষ। চোখ দুটো মার্বেলের মতো করে তাকালো বোনের দিকে, তারপর রুবাইদা বেগমের পানে। রুবাইদা বেগম বলতে নিলেন, কিছু হবে না। আমি? কে শোনে পুরো কথা? পিউ তড়াক করে উঠে দাঁড়ালো। এক ছুটে গিয়েই পুষ্পর মুখের উপরে দরজাটা ধরাম করে লাগিয়ে দিল। এই মুহূর্তে দরজা আটকানো মানে জীবন বাঁচানো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেশি বেশি করে কমেন্ট করো। আল্লাহ হাফেজ।